জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। আগামী নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বেশ কটি রাজনৈতিক দল ও সংগঠন। ৩ দফা দাবিতে আয়োজিত ইসলামী আন্দোলনের সমাবেশে এ দাবি জানায় দলগুলো। ভবিষ্যৎ স্বৈরাচার ঠেকাতে দলগুলো যেমন ঐক্যবদ্ধ থাকার কথা জানায়, তেমনি আভাস দেয় বৃহত্তর ইসলামী মোর্চা তৈরির। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিয়ে জামায়াত, এনসিপি, গণ অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। বেলা 2টায় সমাবেশের মূল পর্ব শুরুর কথা থাকলেও সকাল 10টা থেকেই বিভিন্ন জেলা থেকে আগত নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। দলের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাবি করেন, সংস্কার কাজকে বাধাগ্রস্ত করতে বিদেশি শক্তি তৎপরতা চালাচ্ছে। তারা আরও বলেন, দেশে আর যেন কোনো স্বৈরাচার তৈরি না হয় সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন দিতে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তারা। নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয় সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথাচাড়া দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংস্কারকামী জনতা, বাংলাদেশের সংস্কারপন্থী জনতা, আমরা সকলে ঐক্যবদ্ধ। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। আমার ভোট কেন্দ্রে ওরা দখল করবে, ওদের উৎখাত করতে হবে, পঞ্জাব সাগরে ওদেরকে নিক্ষেপ করতে হবে, বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করতে হবে। সংখ্যানুপাতিক এবং আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা যারা বলছেন তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ দাবিকে বিএনপি জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে প্রকাশনা ও আর্কাইভের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষের অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন তারা চায়, সেটা তাদের রাজনৈতিক অবস্থান থেকে, দলের অবস্থান থেকে চাইতেই পারে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন, যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে। এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি। জানান, নির্বাচন হবে শতভাগ শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ। এ সময় খুলনাতে আবারও শিল্পাঞ্চল গড়ে তোলা, মোংলা বন্দরের উন্নয়ন ও অর্থনৈতিক জোন তৈরির নানা বিষয় নিয়ে আলোচনা করেন প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন, এবারের ইলেকশন বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে আমরা আশা করি, এবং সেই বিষয়ে উনি এই গভর্নমেন্ট কাজ করছে এবং আমরা আশা করি খুবই এটা পিসফুল পরিবেশে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হবে। সবাই খুব আনন্দ চিত্তে উৎসবের সাথে ভোট দিতে পারবেন। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আগামী নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিকেলে রাজধানীর একটি হোটেলে আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে, সব ষড়যন্ত্র মোকাবিলা করে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও জানান এবি পার্টির চেয়ারম্যান। এ সময় দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবি পার্টির রাজনৈতিক দর্শনই হচ্ছে, আমরা পুরনো রাজনীতির যেই চর্চা, এই চর্চাকে ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক চর্চা আমরা করতে চাই। সেজন্যই আমরা কিন্তু আমাদের যারা মনোনয়নের আগ্রহী, মনোনয়নের জন্য এই নির্বাচনের জন্য আগ্রহী, তাদের কাছে সরাসরি আমরা তাদের আবেদন আহ্বান করেছি। সে আবেদনের প্রেক্ষিতে যারা আবেদন করেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, তাদেরকে নিয়ে আমরা আজকের মত বিনিময় আয়োজন করেছি।
জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ, রাজস্ব ব্যবস্থা সংস্কার সহ মোট 4 দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ কর্মীরা। শনিবার সকালে আগারগাঁওয়ের এনবিআর ভবনের নিচে এ কর্মসূচিতে অংশ নেন সারা দেশ থেকে আসা রাজস্ব কর্মকর্তারা। এ সময় কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন করে আসছেন, তবুও তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে না। আলোচনার পথ উন্মুক্ত রাখলেও তাদের সঙ্গে বসছে না অর্থ মন্ত্রণালয়। এদিকে আন্দোলনের কারণে দীর্ঘদিন ধরে অনেকটা অচলাবস্থা এনবিআর অফিসে। যারা আমাদের আন্দোলনের বিপক্ষে ছিলেন তাদেরকে দিয়ে কমিটি করে আমাদেরকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত না করে একটা সেমিনার করার উদ্যোগ নিয়েছিলেন। উই আর অলওয়েজ ভেরি ফোকাসড। যদি সেখানে আমাদেরকে প্রপার ওয়েতে জানানো হয়, আমরা বসে সিদ্ধান্ত দেব, বাট আলোচনার ব্যাপারে আমরা অলওয়েজ পজিটিভ আছি। পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। সবশেষ গত বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে এই আলোচনায় নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। মার্কিন দলের সঙ্গে আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে জানিয়ে আলোচনা প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, উভয় পক্ষই দ্রুতই চুক্তিটি চূড়ান্ত করার জন্য গুরুত্ব সহকারে প্রচেষ্টা চালাচ্ছে। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সকালে মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 1 জুলাই শহীদদের স্মরণে দোয়া, রংপুরে 16 জুলাই আবু সাইদ দিবসের দোয়া মাহফিল এবং সোহরাওয়ার্দী উদ্যানে 19 জুলাই মহাসমাবেশ, 5 আগস্ট ঢাকায় গণমিছিল, দেশব্যাপী মিছিল ও সমাবেশ এবং সবশেষ 6 থেকে 8 আগস্ট সবাইকে নিয়ে পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়াও চলবে মাসব্যাপী নানা কর্মসূচি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সকল গণমাধ্যম, সকল মিডিয়া হাউস, সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক, সুধীজন, বুদ্ধিজীবী, সকল শ্রেণী পেশার মানুষ, সর্বোপরি দেশের এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন, সকল দেশবাসী আমাদের জামাত ইসলাম ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন। চট্টগ্রাম বন্দর পরিচালনা কার্যক্রম সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে পুরোপুরিভাবে সরে না আসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাম সংগঠনগুলো। বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে রোড মার্চ শেষে এ হুঁশিয়ারি দেন বক্তারা। সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে দুদিনের রোড মার্চ কর্মসূচি করে বাম সংগঠনগুলো। বক্তাদের অভিযোগ, দেশকে সাম্রাজ্যবাদের হাতে তুলে দেয়া এই সরকারের দায়িত্ব হতে পারে না। অবিলম্বে বিদেশি শক্তির কাছে বন্দর ইজারা ও রাখাইনে করিডোর দেওয়ার পরিকল্পনা বাতিলের আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন সংগঠনগুলোর নেতারা। এদিকে সমাবেশের এক পর্যায়ে ছাত্র ইউনিয়নের 2 গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2 জন আহত হন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে শনাক্ত হয়েছেন 7 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় 181 জনের নমুনা পরীক্ষা করা হয়। সেই হিসাব শনাক্তের হার 3.82%। মারা যাওয়া ব্যক্তিদের 1 জন পুরুষ, 1 জন নারী। এদিকে ডেঙ্গুতে আরও 1 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 262 জন। 12 দিনের সংঘাতে ইসরায়েলের হামলায় নিহত 60 জন সামরিক বাহিনীর কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজা আয়োজন করেছে ইরান। শনিবার স্থানীয় সময় সকাল 8টায় তেহরানের এনগেলাব স্কয়ারে হওয়া জানাজায় লাখো মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ সরকারের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। জাতীয় পতাকা হাতে বীরদের শেষ বিদায় জানান সাধারণ মানুষ। পাশাপাশি বিদেহী আত্মার শান্তি কামনায় করা হয় প্রার্থনা। গেল 13 জুন ইরানের উপর হামলার মাধ্যমে যুদ্ধ শুরু করে ইসরায়েল। এতে নিহতের সংখ্যা 6 শতাধিক ছাড়ানোর দাবি করেছে ইরান সরকার।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।